সিরিয়া ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন আন্তর্জাতিক বিভাগের সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখন বিদেশের আয়োজনে। আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি করতে চাই, এই যে আসাদ সরকারকে সমর্থন দেয়া থেকে রাশিয়া এবং ইরানের যে পিছু হটে যাওয়া, এই পুরো ব্যাপারটির আসলে মূল কারণটা আপনার কি বলে মনে হয়? এবং কেবলই কি আসলে ইউক্রেন ও গাজা সংকট আছে এর মধ্যে, নাকি আপনার মনে হয় যে অন্য কোনো রাজনৈতিক ব্যাখ্যা থাকতে পারে? মিম, আপনাকে যদি বলি, সিরিয়ার যেই সম্প্রতি গতকালকে যে ঘটনাটি ঘটলো, আসাদ সরকারের পতন হলো বিদ্রোহীদের অভিযানের মধ্য দিয়ে। মাত্র 12 দিনের অভিযানে কিন্তু আসাদ সরকারের পতন হয়েছে। এই অভিযান কিন্তু শুধু এই 12 দিনের যে পতন হয়েছে তা না, এইটি কিন্তু দীর্ঘ 2011 সাল থেকে আসাদ সরকার বিরোধী বিদ্রোহীরা কিন্তু চালিয়ে যাচ্ছে। এবং মাঝখানে যে 2020 সালের পরে আসাদ সরকার সেটি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন রাশিয়া এবং ইরানের সহযোগিতায়, সেটি কিন্তু আবারও বিদ্রোহীরা যখন গত 27 নভেম্বর নতুন করে তারা অভিযান শুরু করে, তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে রাশিয়া এবং ইরান বেশ কয়েকবার হামলা চালিয়েছে সিরিয়া সরকারের পক্ষ নিয়ে। সিরিয়া সরকার বাশার আল আসাদকে রক্ষার জন্য, ক্ষমতায় টিকে রাখার জন্য। কিন্তু শেষ পর্যন্ত কেন বাশার আল আসাদ সরকার টিকে থাকতে পারলেন না, এটি কিন্তু একটি বিশ্বব্যাপী বড় একটি প্রশ্ন। এই প্রশ্নের প্রেক্ষিতে কিন্তু যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা যেই মিত্ররা রয়েছে তারা কিন্তু বলছে যে এখানে রাশিয়া এবং ইরান তারা হচ্ছে তাদের নিজ দেশে যুদ্ধের কারণে এবং বিশেষ করে ইউক্রেনে অভিযানের কারণে রাশিয়ার শক্তি অনেকটা কমে গেছে অস্ত্র সক্ষমতার দিক থেকে, এবং হচ্ছে ইরান হচ্ছে এই গাজা এবং লেবানন যুদ্ধে তাদের প্রক্সি গ্রুপগুলোকে হচ্ছে বিভিন্ন সহায়তা দিতে গিয়ে তারাও কিন্তু অনেকটা শক্তি কমে গেছে, যার কারণে হচ্ছে সিরিয়ার বাশার আল আসাদ সরকারকে টিকিয়ে রাখার জন্য যেই অস্ত্র এবং সামগ্রিকভাবে যে সহযোগিতা করা দরকার সেটি করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে কিন্তু ইরান এটিকে প্রত্যাখ্যান করেছে এবং ইরান কিন্তু বলছে যে বিষয়টি আসলে এটি নয়, বিষয়টি এমন যে হচ্ছে সিরিয়ার বাশার আল আসাদ সরকার এমন একটি পর্যায়ে পড়ে গেছিলেন যেখানে হচ্ছে বিদ্রোহীদের ইসরায়েল থেকে এমন ধরনের সমরাস্ত্র সরবরাহ করা হচ্ছিল, যার কারণে সেই সমরাস্ত্রের বিপরীতে বাশার আল সরকারের যে বাহিনী আছে তারা সেটিকে হচ্ছে প্রতিহত করার মতো শক্তি সামর্থ্য বাশার আল সরকারের পক্ষ থেকে ছিল না, এবং বাশার আল সরকারের বাহিনী নিজে থেকে ব্যাকফুটে চলে যায়। এবং ব্যাকফুটে চলে যাওয়ার কারণে যেহেতু রাশিয়া এবং ইরান সিরিয়ার সাথে সরাসরি কোনো নেই, তারা হচ্ছে মিত্রগোষ্ঠী, সেই ক্ষেত্রে যখন বাশার আল আসাদ সরকার নিজেরাই বলছিলেন শুরুর দিকে, সেগুলো পুরোটাই কিন্তু আমরা আপনার প্রতিবেদনে দেখেছিলাম। আপনার কাছে মূল প্রশ্ন করেছি, সেই উত্তরটা পেয়েছি। আর এই যে আপনি বলছিলেন রাশিয়া শেষ মুহূর্তে তাদের পাশে দাঁড়াতে পারেনি, তাদের নিজেদেরও দেশে আসলে যুদ্ধ সংগ্রাম চলছে, সবকিছু মিলিয়ে অস্ত্র সরবরাহ অনেক কিছু ব্যাপার আসলে কাজ করেছে। কিন্তু এখন কিন্তু একটা কথা আবার চাউট হয়েছে যে বিদ্রোহীদেরকে নাকি অস্ত্র দিয়ে সহায়তা করেছে ইসরায়েল। এমন দাবির আসলে কতটুকু যৌক্তিকতা আছে? এখানে কিন্তু আপনি একটি বিষয় দেখেন যে গতকালকে যখন বাশার আল আসাদ সরকারের পতন হলো, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মুখে কিন্তু আমরা অনেক উৎফুল্লতা দেখেছি এবং অনেক, যদি বেনিয়ামিন নেতানিয়াহুর দিকে তাকাই, তিনি কিন্তু গোলান মালভূমিতে ভ্রমণ করতে গেছেন এবং সেখানকার যে বাফার জোনগুলো আছে সেখানকার বিস্তারিত সম্পর্কে পর্যবেক্ষণ করতে গেছেন যে সেখানকার কী অবস্থা, এবং আইডিএফকে তিনি নির্দেশ দিয়েছেন বাফার জোন যেন কিছুতেই হাতছাড়া না হয় ইসরায়েলের, এবং এটি যদি হাতছাড়া হয় সেক্ষেত্রে ইরানপন্থী মিলিশিয়া যে গ্রুপ আছে তাদের হচ্ছে হামলা এবং বিভিন্ন অভিযানের মুখোমুখি হতে পারে ইসরায়েল। এবং এই ক্ষেত্রে যে ভূ রাজনৈতিক উত্তেজনা, এবং ইসরায়েল কিন্তু যদিও সরাসরি বলছে না, কিন্তু এখানে ইসরায়েল যে একটি পক্ষ নিয়েছে এরকম একটি আভাস কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদন থেকে আমরা বুঝতে পারছি। তৌহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সিরিয়া ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান।